ডক্টরের কথা মতো পাশের ক্যাবিনে চলে গেলাম। ক্যাবিনে ঢুকতেই চোখ জোড়া বড় হয়ে গেল, কারণ বেডের উপরে মরা লাশের মতো করে নাদিয়া শুয়ে আছে। নাদিয়াকে মরা লাশের মতো বেডের উপরে পড়ে থাকতে দেখে কলিজার মধ্যে এক ভয়ানক মোচড় মারে। ও আল্লাহ, এটা কি ঘটলো? সাথে সাথে চোখ জোড়া দিয়ে লবণাক্ত পানি বইতে শুরু করলো। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে দিলাম। নিজের কাছে এতটা খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না, কারণ মায়ার ক্যাবিনে অনেক মানুষ, অথচ যেই মানুষটা মায়াকে বাঁচালো সে লাভারিসের মতো হসপিটালে বেডে পড়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। ঠিক তখনই রাফি পেছন থেকে এসে কাঁধের উপর হাত রাখে। আকাশ, টেনশন করিস না, নাদিয়া ঠিক হয়ে যাবে। তুই কি করে জানলি রাফি নাদিয়ার কথা? কারণ সে আমাকে ফোন করে তোর কথা জানতে চায় যে তুই বিয়ের অনুষ্ঠান ছেড়ে কোথায় এসেছিস। শুরুতে আমি তাকে কিছুই বলিনি তোর সম্পর্কে, কিন্তু সে অনেক কান্নাকাটি করে। পরে বলতে বাধ্য হয়েছি যে তুই মায়াকে নিয়ে হসপিটালে আসিস। তখনই সে আমাকে বলে এটাই তার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। তারপর সে মায়ের জন্য নিজের একটা কিডনি ডোনেট করে দেয়। রাফি, কি করে এত বড় একটা কথা তুই আমার থেকে গোপন রাখলি? ভাই মাফ কর আমাকে। আর এখন আগে যা, মায়া তোর খোঁজ করছে। রাফির সাথে আর কথা না বলে মায়ের ক্যাবিনে চলে গেলাম। ক্যাবিনে ঢুকতে মায়া আমাকে দেখে বেড থেকে উঠে যেতে হলো। সাথে সাথে দৌড়ে গিয়ে মায়াকে আটকালাম। এই মেয়ে, কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? এই অবস্থায় কেউ বিছানা থেকে ওঠে? আমাকে বুকে নাও প্লিজ, আমি তোমার বুকে যেতে চাই। মায়া, পাগলের মতো করো না। আগে সুস্থ হও, পরে যা ইচ্ছা তাই করিও। না, আমি এখন তোমার বুকে যাব। অনেক কাঁদিয়েছো আমায় তুমি, আমি এখনই তোমার বুকে যাব। না হয় কিন্তু আবারও খারাপ কিছু ঘটিয়ে ফেলবো নিজের সাথে। মায়ের কথা শুনে ভেবাচে রেখে গেলাম, তাই কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে মায়াকে বুকে নিয়ে নিলাম। মেয়েটা আমাকে খামচে ধরে রেখেছে। আমি নিজের অজান্তেই মায়ের কপালে একটা চুমু এঁকে দিলাম। এই মেয়ে, নিজেকে কেউ এমন ঝুঁকির মুখে ফেলে? হ্যাঁ, আমার তো মরে যাওয়ার ইচ্ছে ছিল, যেখানে তোমার মতো ভালো মানুষকে চিনতে পারলাম না, যেখানে তোমার মতো মানুষের মন পড়তে পারলাম না। সে জীবন রেখে আর কি লাভ? মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, নিজেকে শেষ করে দেওয়ার কোনো ধরনের ভালোবাসা রয়েছে মায়া? তা আমি জানি না, আমি শুধু এতটুকুই জানি যে আমার তোমাকেই চাই। হার হালতে তোমাকে চাই আমার। তোমার কফি হলেও চলবে না, শুধু তোমাকেই চাই আমার। আর যদি তোমায় নিজের করে না পাই, তাহলে আবার নিজের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেব। এবার তো বেঁচে গেছে, কিন্তু পাক্কা পরের বার সাকসেস নেব, নিজের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে নিব। মায়ের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। দুর্ধবাড়ি শুরু হয়ে গিয়েছে বুকের ভেতরে, কারণ মেয়েটাকে যে আমিও অনেক ভালোবাসি। এবার আর নিজের ব্রেস্টকে আটকে রাখতে পারলাম না। মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর উষ্ণ ঠোঁটগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম। সে আমার কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে, কিন্তু আমি মায়া ঠোঁটের উষ্ণতা নিয়েই চলেছি। কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম। মায়া, আজকের পর যাতে অমন ধরনের কাজ করতে না দেখি। বললাম তো, তুমি যদি আমার হয়ে থাকো তাহলে অমন ভুল আর কোনোদিনও আমি করব না। মায়া, আমি তোমার আছি আর তোমারই থাকবো। মাঝে কি হয়েছে সেসব কিছু ভুলে যাও। আচ্ছা। মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বসে আছি। ঠিক তখনই একজন ডক্টর আর কিছু নার্স রুমের মধ্যে ঢুকে। এই যে স্যার, পাশের রুমে সে পেশেন্টের অবস্থা তো ক্রমশ খারাপ হতে চলেছে। যেখানে কিছু হলে এনার হওয়ার কথা ছিল, কারণ তিনিই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। সেখানে যার কোনো সমস্যা নাই, তিনিই বিপদগ্রস্ত হলেন। ডক্টরের কথা শুনে আবারও কলিজাটা মোচড় দিয়ে উঠলো, কারণ এতটা সময় মায়ের দিকে ফোকাস করায় নাদিয়ার কথা একদম ভুলেই গিয়েছিলাম। কিন্তু এখন আবার ডক্টর এসে নাদিয়ার কথা মনে করিয়ে দিল। ডক্টর, প্লিজ আপনারা নাদিয়াকে দেখুন। যে কোনো মূল্যে নাদিয়ার সুস্থ হওয়া চাই। ওর সুস্থতার জন্য যত টাকা লাগে আমি দেব, তাও তাকে সুস্থ করে তুলুন। স্যার, টাকার বিষয় না, বিষয়টা হচ্ছে ওনাকে ঠিক করা নিয়ে। আর আমরা কখনো একটা পেশেন্টের খারাপ চাইবো না, সো আমরা আমাদের মতন ট্রাই করছি। জি ডক্টর, আজ হসপিটালে এসেছি এক সপ্তাহ হয়েছে। মায়া মোটামুটি সুস্থ, তবে নাদিয়া আগের মতোই, তবে তার জ্ঞান ফিরে এসছে বহু আগেই। ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে নাদিয়াকে সুস্থ করে তোলা। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। মায়া পুরোপুরি সুস্থ, আর সে নাদিয়ার বিষয়ে জানে। অন্যদিকে নাদিয়ার অবস্থা আল্লাহর রহমতে আগের চেয়ে একটু ভালো। এর পরের দিন সকালবেলায় মায়াকে বুকে নিয়ে হসপিটালের ভিতরে শুয়ে আছি। তখনই কেউ একজন এসে আমার বাহুতে আলতো করে হাত রাখে, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আম্মু দাঁড়িয়ে আছেন চোখের সামনে। মা, তোমরা এখানে? আজ কয়দিন হলো বাড়ি থেকে উদাও হয়েছিস তুই? তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে?
তাই আমরাই চলে এসেছি। কে কে এসছে? তোর বাবা, আমি সবাই এসেছি, আর সাথে নাদিয়ার বাবা মারাও এসেছে। ও, কিন্তু তুই একটা কথা বলতো আমায়, যে তুই আমাদের মায়ের বিষয়ে কিছু জানাসনি কেন? মা, তখন তার সাথে আমার একটু সমস্যা চলছিল, তাই জানাইনি। দেখলি, এই না জানানোর জন্য কত কিছু পোহাতে হলো আমাদের। বিয়ে বাড়ির সমস্ত মানুষ খালি হাতে ফিরে গিয়েছে, আবার আমার বান্ধবীকে মানাতে হয়েছে। এসব যদি আগে জানাতি তাহলে কিন্তু এসব আর হতো না। সরি আম্মু। আচ্ছা ঠিক আছে। মায়াকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে নাদিয়াকে তার 3 দিন পর রিলিজ করিয়ে আমাদের বাসায় আনা হলো। মা বাবার কথা মতো তাদের উপর কোনো রিভেঞ্জই ওঠাবো না আমি। তবে নাদিয়ার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। বাসায় সিকিউরিটি টাইট করা হয়েছে নাদিয়ার বাবা মায়ের জন্য, যাতে করে তারা কোনো কিছুই করতে না পারে। এভাবে আরও 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় বিকালবেলা ছাদে ওঠার জন্য রুম ছেড়ে বের হয়েছি। তখনই দেখি নাদিয়া তার রুমের সামনে চেয়ার নিয়ে মনমরা হয়ে বসে আছে। আমি তাকে দেখে কোনো কিছু না ভেবেই তার কাছে চলে গেলাম। সে আমাকে দেখে চমকে উঠল। সে মাটির দিকে তাকিয়ে আছে। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো সাহস নেই যেন তার। কিরে, এভাবে চুপচাপ হয়ে আছিস কেন? এমনিতেই। আচ্ছা, কিছু জানার ছিল তোর কাছে? হ্যাঁ। তুই আমার এত বড় সর্বনাশ করতে চাইলি, কিন্তু পরিশেষে তুই আমারই বাঁচালি। এর কারণটা কি রে? বাবার হুমকিতে ভয় পেয়ে গেছিস মনে হয়। না, তেমন কিছু না। আসল কথাটা হলো আকাশ, আমি কোনোদিন তোর ক্ষতি করতেই চাইনি, কারণ আমি তোকে মন থেকে ভালোবাসতাম, আর এখনো বাসি। কেউ ভালোবাসার মানুষের ক্ষতি করতে চায় না, সো আমিও চাইনি। তবে যেহেতু আমার বাবা মা ফেসে গেছেন, তাই তিনাদের বাঁচানোর জন্য অমন করেছি আমি। তবে বিশ্বাস কর, আমার বাবা মায়ের প্ল্যানের সাথে আমি আগে পরে কখনো যুক্ত ছিলাম না, তাই আমি তাদের পুলিশে ধরিয়ে দেই। আর সব কিছুই সত্যি ছিল, কিন্তু পরে গিয়ে ওনাদের জন্য খারাপ লাগে, তাই ওনাদের উপর থেকে চার্জ উঠিয়ে নেই। যতই হোক না কেন, তারা আমার বাবা মা। কিন্তু তুই ভেবেছিস আমিও তিনাদের সাথে মিলে চাল চেলেছি, তাই তুই আমায় মেরে ফেলতে চেয়েছিলি। পরে আমি নিজেকে বাঁচাতে তোর মুখে স্প্রে করে পালিয়ে আসি। তুই হয়তো ভাবতে পারিস যে খারাপ উদ্দেশ্য না থাকলে স্প্রে কোথা থেকে আসলো, কিন্তু আসল কথা হলো আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় ওই স্প্রেটা সাথে রাখি। পরে সেখান থেকে পালিয়ে আসলেও তোর বাবা আমাদেরকে ধরে ফেলে, আর আমার বাবাকে ভয়ঙ্কর শাস্তি দেয়। কিন্তু সব কিছুর ভেতরে আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল যখন শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে। অনেক কেঁদেছি তোর জন্য, কিন্তু হুট করে জানতে পারি তুই বিয়ে না করে কোথায় যেন চলে গেছিস। তাই আমি রাফির সাথে যোগাযোগ করি। পরে সে অনেক রিকোয়েস্টের ফলে তোর কথা বলে যে তুই মায়াকে বাঁচাতে পাগলের মতো ছোটাছুটি করছিস, আর আমি সেই সুযোগটাই কাজে লাগাই, কারণ তোর চোখে তো চিরতরে খারাপ হয়ে গিয়েছি আমি। আর সেখানে ভালোবাসা পাওয়াটা তো আকাশচুম্বী কথাবার্তা। তাই ভাবলাম নিজের উপরে জুলুম করে হলেও তোর ভালোবাসাকে বাঁচিয়ে দেই, যাতে করে তুই ভালো থাকিস মায়াকে নিয়ে। নিজে তো ভালোবাসা পেলাম না, তবে নিজের ভালোবাসার মানুষটাকে হ্যাপি করার ট্রাই করেছি। জানি না তুই আমায় মাফ করবি কিনা, তবে বিশ্বাস কর অনেক শান্তি পেয়েছি তোর আর মায়ের জন্য কিছু করতে পেরে। তবে ভেতরে অনেক কষ্ট জমে আছে তোকে না পেয়ে। আমার ভাগ্যটাই খারাপ রে, যে নিজের বাবা মাকে বাঁচাতে গিয়ে নিজের ভালোবাসাকে হারালাম। নাদিয়ার কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। সাথে সাথে নাদিয়ার হাত শক্ত করে চেপে ধরলাম। চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে, কারণ মেয়েটার তো কোনো দোষ নেই। ভাগ্য তার সাথে নির্মম খেলাটা না খেললে সে আজ আমার হতো। হাই পাগল, কাঁদছিস কেন? হ্যাঁ, আমার ভাগ্যটাই খারাপ রে। থাক আর কাঁদিস না। তাহলে তুই কাঁদছিস কেন? তুই কি বুঝতেছিস নাদিয়া আমার কতটা কষ্ট হচ্ছে তোর জন্য? আকাশ, থাক আর আফসোস করিস না। উপরওয়ালার ফয়সালা এমনটাই ছিল। নাদিয়া, আমি জানি না উপরওয়ালার ফয়সালাটা কেন এমন ছিল, তবে আমি তোর সাথে মরণ পর্যন্ত বন্ধুত্ব রেখে যাব। সবসময় তোর সাথে আছি আমি। আমিও তোকে সারা জীবন বন্ধু হিসেবে মেনে যাব। নাদিয়ার সাথে আরো অনেকটা সময় কথা বলে রুমে চলে এলাম। ছাদে আর যাওয়া হলো না। অন্যদিকে মায়াকে আমার রুমে শিফট করা হয়েছে বিয়ের আগ পর্যন্ত। দেখতে দেখতে সমস্ত কিছু ঠিক হয়ে গেল। 3 দিন পর আমার আর মায়ের বিয়ে। সবার মতামত নিয়ে আমাদের বিয়ে ঠিক হলো। বাড়িতে আবার মেহমান আসতে শুরু করলো। এভাবে বিয়ের দিন চলে আসে। অনেক জাঁকজমকভাবে আমার আর মায়ের বিয়েটা হয়েছে। অন্যদিকে নাদিয়া আগে থেকে আমার আর মায়ের বাসর সাজিয়ে রেখেছে। বাসর ঘর রাতের বাজে 12টা। মায়া বাসর ঘর দখল করে নিয়েছে। এখন খালি আমার প্রবেশ করা বাকি। আমি বাসর ঘরে প্রবেশ করতে মায়া দৌড়ে এসে আমার পায়ে ধরে সালাম করতে চাইলো। আমিও প্রত্যেক পরের মতো মায়াকে পা ছুঁতে দিলাম না।
মায়াকে বুকে জড়িয়ে নিলাম, কিন্তু সেই জড়িয়ে নেওয়া বেশিক্ষণ স্থায়ী হলো না। মায়া আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, তারপর আমার বুকে উঠে গেল। মায়া, কি করছো তুমি? প্রতিশোধ নিচ্ছি। কিসের প্রতিশোধ? আমায় যে কাঁদিয়েছিস সেই প্রতিশোধ। মায়া আকাশের উপরে একদম শাড়ি গাড়ি গহনাগাটি সহ সব সহ নিজেই ঝাঁপিয়ে পড়ে। তারপর আকাশকে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়া নিজের দখল করে নেয়। অন্যদিকে আকাশ তো পুরো অবাক মায়ার কাণ্ড দেখে, কারণ সে শুনেছে পুরুষরা বাসর ঘরে মেয়েদের লজ্জা ভাঙায়, কিন্তু এখানে তো তার উল্টো হচ্ছে। এ যেন কোন এক বউ তার স্বামীর সাথে বাসর করছে। মায়া আকাশের ঠোঁটে চুমু খেতে খেতে ঠুস করে একটা কামড় বসিয়ে দেয়, আর কামড়ের প্রতিক্রিয়া এমন ছিল যে আকাশের ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কিন্তু মায়ার কোনো হুঁশ জ্ঞান নেই, সে চুমু খেয়েই চলেছে, আর আকাশ অসহায়ের মতন বিছানায় শুয়ে আছে। এ যেন এক নারীর বাসর, কিন্তু আকাশও কম না। মায়া তো শুধু তার ঠোঁটে স্পর্শ করেছে, কিন্তু আকাশ মায়ার পুরো শরীরে স্পর্শ করতে শুরু করে। এবার মায়া পুরোপুরি পাগল হয়ে যায়। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে। এই ভালোবাসার মুহূর্ত যেন কভু শেষ না হয় তাদের জীবন থেকে। অটুট থাকুক সকল ভালোবাসার সম্পর্কগুলো, অটুট থাকুক সকল প্রেমীদের মনের ভালোবাসা। এভাবেই শেষ হলো আরও একটা গল্প কাহিনী। ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের সাথে যারা যারা ছিলেন সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।